ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহায়তার আশ্বাস, তফসিল ঘোষণাকাল। ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন 4 জন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানান। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি। বলেন, বৃহস্পতিবার 300 আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। এজন্য ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করা যায় তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। এ সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিকমতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদের হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই। সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয়। কাকে ভোট দেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা সুযোগটা তৈরি করে দেবো। এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে, ঐতিহাসিক ঘটনা হিসেবে, ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে আমরা নেব এবং নিজেদের মনে নিজেই স্বস্তি পাবো কাজটা আমরা সঠিকভাবে করেছি, দেশের জন্য একটা বড় কাজ করেছি। এই 3 মাস এই জন্য বরাদ্দ করে রাখলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পদত্যাগপত্র জমা দেন তারা। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন সরকারে জায়গা পান। এর আগে গত 25 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম।
তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আবারও আমি বলি, তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে, যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। এ সময় র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে ডিজিএফআই এর মতো সংস্থা সব দেশে আছে উল্লেখ করে বলেন, জাতিসংঘ মানবাধিকার অফিস বললেও এটা বিলুপ্তির সুযোগ নেই। তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে। তাদের কাছে ক্ষমতা যাওয়াই কেবল সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বলেন, অচিরেই তারেক রহমান দেশের হাল ধরবেন। নতুন নতুন চিন্তা দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি আর বিএনপির নেত্রী নন। তিনি এখন জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। খালেদা জিয়ার এমন ভূমিকায় বিএনপি গর্বিত জানিয়ে দলের সিনিয়র এই নেতা আরও বলেন, দেশ ও দশের জন্য খালেদা জিয়ার সুস্থতা খুবই জরুরি। আজকে অনেকে বলেন না আমাদের কি একটা, আমাকে ওই দিন ওই বাচ্চা ছেলেদের একটা দল আছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল, ওইকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য যেটা আসবে ইলেকশনে? বলে হ্যাঁ আসবো, কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল, তারপর কন্ডিশন। বলছে আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয়। আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কী বোঝাতে যাচ্ছে। আবার আমি জানছি এটা আমাদের কাছে সংস্কারটা কী বলো, আমি জানতে চাইলাম কী সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না, অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা। ওনারা আসলে জানেন না কী সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে 125 আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, প্রাথমিক তালিকায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। তিনি আরও জানান, 3 ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে। যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে পারফিউম ব্র্যান্ড পার্ক এভিনিউ। আজ রাজধানীতে অনুষ্ঠিত সাইনিং সেরেমনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এর সার্ক হেড সমীর সূর্যবংশী, বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ভাস্কর কুমার দে, রিতেশ বড়ুয়া, গোপাল দ্বিবেদী সহ অনেকে। পার্ক এভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড, যা আত্মবিশ্বাসী ও আধুনিক পুরুষদের জন্য প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউম সহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত। জামাল ভুঁইয়ার ক্যারিয়ারের এবং ব্যক্তিগত পরিচয় পার্ক এভিনিউ ব্র্যান্ডের সঙ্গে মানানসই, যা তাদের আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে বলে জানান সংশ্লিষ্টরা। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, রায়পুরা উপজেলার সবচেয়ে বড় সমস্যা, এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন, হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্নাঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণ সহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। রায়পুরার হলো সবচেয়ে বড় সমস্যা, তো একটা চিন্তা ভাবনা করতেছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা। মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে, যার ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা জানান, সারা দেশে 566টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে 350 মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ যত বৃদ্ধি পাবে, মুসল্লির সংখ্যাও বাড়বে। মুসল্লির সংখ্যা যদি বাড়ে, সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এটা সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ নিঃসন্দেহে মানুষকে অন্যায় গলিত কাজ থেকে রক্ষা করে। আমরা চাচ্ছি যে নামাজমুখী হোক, একটা নামাজমুখী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। দুপুরে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর শাহজামান সাংবাদিকদের জানান, কয়েক দফায় ভোটার তালিকা সংশোধনের পরও চূড়ান্ত তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় আগামী 24 ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচন করা সম্ভব নয়। এ সময় আগামী 25 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় জানুয়ারির মাঝামাঝি সময়ে নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এদিকে এ ঘোষণার পর সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত প্যানেল বেরবি শিক্ষার্থী পরিষদ। সংবাদ সম্মেলনে 24 ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে প্রশাসনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আশা করেছিলাম যে গতকাল পর্যন্ত আমরা ভোটার তালিকাটা পেয়ে যাব এবং পেয়ে গেলে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত ভোটার তালিকা পাইনি। এখন সেই জন্য আমরা নির্বাচনী কার্যক্রম অঘোষিতভাবেই বন্ধ রেখেছি, কারণ আপনারা জানেন যে ঘোষিতভাবে স্থগিত করলে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য যেরকম একটা চাপ তৈরি হয় এবং বিভিন্ন মহল পক্ষ আন্দোলন শুরু করে, সেই জন্য আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা কিছুটা সময় নিয়েছিলাম যে এটা বন্ধ রেখে যদি আমরা তালিকাটা পেয়ে যাই তাহলে আমরা আবার শুরু করতে পারবো। রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত তারিখ 24 ডিসেম্বর 2025 ইং তারিখে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের কাজ ধারাবাহিকভাবে অগ্রসর করতে হবে। গতকাল মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনাররা কেন অফিসে আসেননি তার স্পষ্ট কারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে এবং তারা যদি অন্য কাউকে দোষ চাপাতে চান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ চীনের শান্তৌ শহরে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জিনহুয়ার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে শান্তৌয়ের একটি 4তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় 40 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা জিনহুয়া। এর আগে গত মাসে হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে 160 জনের প্রাণহানির ঘটনা ঘটে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এডিলেড টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ এই স্কোয়াড ঘোষণা করা হয়। ইনজুরির কারণে প্রথম 2 টেস্ট খেলতে না পারলেও তৃতীয় টেস্টের দলে রয়েছেন প্যাট কামিন্স। এছাড়া ইনজুরির সমস্যায় থাকা উসমান খাজা ও নাথান লায়নও দলে জায়গা ধরে রেখেছেন। তবে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার এবং ডগেটের মধ্যে যে কোনো দুজনকে বেঞ্চে বসতে হতে পারে। এদিকে চলমান অ্যাশেজে প্রথম 2 ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এডিলেড টেস্ট জিতলে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অজিরা। চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের 2 শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত 2টায় সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এ হাই ভোল্টেজ লড়াই। এদিকে ম্যাচের আগে রিয়ালের সবচেয়ে বড় দুশ্চিন্তা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে, কারণ চোটের কারণে অনুশীলনে ছিলেন না এ ফরাসি তারকা। ফলে তাকে এ ম্যাচে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে ইনজুরির ধাক্কায় জর্জরিত ম্যান সিটিও। রদ্রি ও কোভাচিচকে ছাড়াই মাঠে নামতে হবে পেপ গার্দিওলার দলকে। পাশাপাশি ডিফেন্ডার জন স্টোনসকে নিয়েও রয়েছে শঙ্কা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহায়তার আশ্বাস, তফসিল ঘোষণাকাল। ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।